চন্দ্র এবার কেচে হেরে যাওয়ার ভয়ে বুবলাই আর বর্ষার সাথে প্ল্যান করে নতুনকে মেরে ফেলা চক্রান্ত করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কোর্টের কাজকর্ম শেষের পরে কমলিনী বসে বসে চা খেতে থাকে, আর তখনই সেখানে মিটিল চলে আসে। মিটিল তখন বলতে লাগলো, কাকিমা আজকে না আমি তোমার সাথে যেতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি না একটা কাজে যাব। নতুন তখন বলতে লাগলো, কোথায় যাবে মিটিল মা? তখনই মিটিল বলতে লাগলো, ও নতুন কাকু আমি না একটা মিশনও যাচ্ছি, তবে মিশনটা যদি সাকসেস করতে পারি তাহলে তোমাদেরকে বলবো, ধরে নাও এটা সারপ্রাইজ। তখন এই কথা শুনলে নতুন বলতে লাগলো, ও তাই, আমাদেরকে সারপ্রাইজ দেবে? মিটিল তখন বলতে লাগলো, হ্যাঁ আমি সারপ্রাইজ দেব। কাকিমা তোমাকে আমি একটা কথা বলে রাখি, বিশ্বাস করো আমি না আজকে না হলে আমি তোমার সাথে যেতাম। নতুন কাকু তখন বলতে লাগলো, না মিটিল তোমাকে সেটা বলতে হবে না, আমি বুঝতে পারছি তো, আমি না হয় তোমার কাকিমাকে বাড়ি পৌঁছে দেবো। তখনই এই কথা বলার সাথে সাথে মিটিল তখন বলতে লাগলো, কাকিমা আমি তো সব কিছু বুঝি, আমি সব কিছু বুঝি, আমার কাছে লুকানোর কিছু নেই। নতুন কাকু যে তোমাকে কতটা ভালোবাসে, তুমি যে নতুন কাকুকে কতটা ভালোবাসো সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারি। তুমি জানো দীঘায় যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন নতুন কাকু তোমাকে খোঁজাখুঁজি করছিল আর অনেক চিৎকার করছিল, আর তখন নতুন কাকু কেঁদে ফেলেছিল তোমার জন্য। সে তখনই আমি বুঝতে পেরেছি নতুন কাকু তোমার প্রতি কতটা ভালোবাসা। তখনই আমি সেটা বুঝতে পেরে অবাক হয়ে গিয়েছিলাম। তুমি আমার কাছে এমন কিছু লুকাবে না, আমি সবটা বুঝি, কারণ আমারও যথেষ্ট বয়স হয়েছে। তখন এই কথা শোনার সাথে কমলিনী বলতে লাগলো, হ্যাঁ সব কিছুতে ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে যে একটা বাধকতা আছে সেটা তো তুমি বুঝতে পারো। তখন মিটিল বলতে লাগলো, এটা হলো সমাজের বাধকতা, বাধকতা বলে কিছুই নেই। তখন কমলিনী বলতে লাগলো, আমার তো যথেষ্ট বয়স হয়েছে মিটিল। মিটিল তখন বলতে লাগলো, বয়সটা মাত্র একটা সংখ্যা, সেটা নিয়ে তুমি হিসাব করো না, তোমাকে ভাবতে হবে তোমার জীবনটা কিভাবে সুন্দর হবে, কিভাবে তুমি স্যাটিসফাই থাকবে, সেটা তোমাকে ভাবতে হবে। তুমি এই বয়স নিয়ে কেন ভাবছো? নতুন তখন বলতে লাগলো, মিটিল মা আমি না তোমার কাছে কিচ্ছু লুকোবো না, কারণ তুমি যথেষ্ট বয়স হয়েছে তোমার, তোমাকে আমি সবটা খুলে বলি। আমি ওই কমলিনীকে খুব ভালোবাসি আর কমলিনীও আমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা হলো একটা দূরত্বের মধ্যে, আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, আমরা একে অপরের সুখে সুখী। একজন যদি সুখে থাকে সেটা দেখে আমরা খুব সুখী হই। বিশ্বাস করো আমরা যখন রিসোর্টে ছিলাম তখন কিন্তু আমরা দুটো ঘর নিয়ে আমরা ছিলাম, আমরা চাইলে কিন্তু আমরা একটা ঘরের মধ্যে দুজন থাকতে পারতাম, কিন্তু আমরা সেই কাজটা করিনি। মিটিল তখন বলতে লাগলো, আমি জানি নতুন কাকু আমার না তোমার উপর অনেক বিশ্বাস আছে, তুমি কাকিমা হারিয়ে যাওয়ার পর কি যেভাবে কান্নাকাটি করেছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি কাকিমাকে যথেষ্ট যথেষ্ট পরিমাণ তুমি ভালোবাসো। তখন কমলিনী বলতে লাগলো, কি বলছো মিটিল? মিটিল তখন বলতে লাগলো, হ্যাঁ কাকিমা তুমি তো জানো না, সেই দিন নতুন কাকু অনেক কান্না করেছিল তোমার জন্য, তোমাকে খুঁজে না পেয়ে পাগলের মতো করেছিল, আমি তখনই বুঝতে পেরেছি। তখন এই কথা শুনলে কমলিনী বলতে লাগলো, হ্যাঁ সব কিছু মানলাম, কিন্তু সব কিছু তো সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, আমাদের জীবনটা না আরও অনেক সুন্দর হতো যদি তোমার নতুন কাকু নিজের জীবনটা যদি গুছিয়ে নিত। তখনই নতুন বলতে লাগলো, এটা কোন ধরনের কথা বলছো কমলিনী তুমি, এটা কোন ধরনের কথাবার্তা? আমি আমার জীবনটা গুছিয়ে নেব? তুমি কি বলতে চাইছো? তোমাকে ছাড়া আমি জীবনটা কাকে নিয়ে গুছিয়ে ফেলবো? এই কথাটা বলতে মিটিল তখন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে কাকু, নতুন কাকু তুমি না কাকিমাকে একটু বাড়ি পৌঁছে দিও, আমাকে না এক্ষুনি যেতে হবে, না হলে আমি ট্রেনটা মিস করব। তখন নতুন কাকু বলতে লাগলো, মিটিল আমি কি তোমাকে গাড়ি করে পৌঁছে দেব? মিটিল তখন বলতে লাগলো, না নতুন কাকু তোমাকে পৌঁছে দিতে হবে না, কারণ আমি না গাড়ি নিয়ে এসেছি, আমি চলে যেতে পারবো, কারণ আমি একটা মিশনে যাচ্ছি, সেই মিশনটা যতক্ষণ না পর্যন্ত সাকসেস করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই। নতুন কাকু তখন বলতে লাগলো, হ্যাঁ মিটিল আমি সবটা বুঝতে পারি, তুমি তোমার কাকিমাকে একটু বুঝিয়ে বলো। তোমার কাকিমাকে আমি অনেক বুঝিয়েছি যে বয়স কোনো একটা ম্যাটার না, আমরা যেহেতু দুজন দুজনকে বন্ধু হিসাবে কাছে চাই, তাহলে আমাদের মধ্যে তো কোনো চাওয়া পাওয়া নেই। মিটিল তখন বলতে লাগলো, শুনো কাকিমা এভাবে মনকে তুমি শক্ত করো না, ভবিষ্যতে কি হবে না হবে সেটা সেটা কেউ বলতে পারে না, তাই এত তাড়াতাড়ি তুমি তোমার মনকে কঠোর করতে পারো না। আমি সবটা বুঝতে পারছি, সমাজ সন্তান সব কিছু বুঝতে পারছি, কিন্তু তোমাকেও তোমার মনটা এতটা শক্ত করা উচিত হবে না। আমি কি বলতে বলতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো তো? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ মিটিল আমি বুঝতে পেরেছি। মিটিল তখন বলতে লাগলো, তাহলে তাহলে আমি আর কোনো কথা বলবো না, এবার কিন্তু আমি চলে যাচ্ছি, তোমরা কিন্তু সময় মতো বাড়ি পৌঁছে যাবে, বুঝতে পারছো? কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে মিটিল মা, তুমি তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আর কোনো সমস্যা হলে কিন্তু তুমি আমাদেরকে জানাবে,
বুঝতে পারছো? তখনই এই কথা শুনে মিটিল বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ কাকিমা।" এই বলে কাকিমাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, "কাকিমা আমিও চাই তুমি আর নতুন কাকু মিলে একটা সুন্দর জীবন গঠন করো। তোমাদের জীবনে না অনেক ঝড়-ঝাপটা এসেছে। তাই আমি চাই তুমি নতুন কাকুকে নিয়ে অন্ততপক্ষে পরবর্তী দিনগুলি সুখে শান্তিতে থাকতে পারো।" তখন এই কথা শুনে নতুন বলতে লাগলো, "মিটিল মা তোমার কাকিমা না বিশ্বাস করো পরজন্ম। আমি কিন্তু পরজন্ম বিশ্বাস করি না। কারণ আমি একজন সায়েন্টিস্ট। তাই তোমার কাকিমাকে তুমি বুঝাও।" এইদিকে বাড়িতে বুবলা তখন বলতে লাগলো, "বাবা আমাদেরকে কিচ্ছুতে এই কেসে হেরে গেলে চলবে না। কিচ্ছুতে চলবে না। যেকোনো প্রকারে আমাদেরকে এই কেসে জিততেই হবে। কারণ আমার মা ওই লোকটার সাথে সংসার করবে সেটা আমি মেনে নিতে পারব না। দরকার পড়লে আমি নিজেকে শেষ করে দেব।" বর্ষা তখন বলতে লাগলো, "বাবা, বাবা দেখতে পেয়েছেন আপনার ছেলে কি বলছে? আপনার ছেলে নাকি নিজেকে শেষ করে দেবে।" তখনই চন্দ্র বলতে লাগলো, "এই বোকা ছেলে কোথাকার, তুই নিজেকে কেন শেষ করবি? আরে আমরা কেসটাতে হেরে যাব কেন? আমরা তো কেসটাতে হেরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেসটাতে জিতবো। আরে তোর মা যেসব কাণ্ডকীর্তি করছে সেটাকে আমার ভালো লাগছে। কোথাকার কোন এক মহিলা এসেছে আর সে বলেছে সে নাকি আমার স্ত্রী আর তোর মা সেটাই গু ধরে বসে আছে। আরে বাবা আমি তো বলেছিলাম আমি হোমে ছিলাম ওখান থেকেও ওই মহিলা আমাকে নিয়ে যেত। আর এটা নিয়ে যে তোর মা এতটা বাড়াবাড়ি শুরু করবে সেটা তো আমি বুঝতে পারিনি। আর তোর মা এই বয়সে এসে নতুন করে সংসার করার বায়না ধরবে সেটা তো আমি ভাবতে পারছি না।" বর্ষা তখন বলতে লাগলো, "বাবা যে কোনো প্রকারে আমাদেরকে কেসটা আটকাতে হবে। না হলে না আমার একদম মান-সম্মান থাকবে না। কারণ বুঝতেই তো পারছেন আমার বাপের বাড়ির লোকরা কতটা ভালো লোক। আর এই ধরনের যদি আমার শাশুড়ির নামে কুৎসা রটে তাহলে তো আমার মুখটাই দেখানো সম্ভব হবে না।" বুবলা তখন বলতে লাগলো, "শুনো বর্ষা, আমি এসব কিছু নিয়ে ভাবছি না। আমি ভাবছি আমার মা যদি ওই লোকটার সাথে সংসার করে নতুন করে তাহলে আমি ছেলে হয়ে সেটা কিছুতে মেনে নিতে পারবো না। আমি কি করে মুখ দেখাবো? কি করে আমি মুখ দেখাবো? আমি সেই মুখটা আমি দেখাতে পারবো না।" এই কথাটা বলাতেই তখন চন্দ্র বলতে লাগলো, "বাবা তোকে আমি কি বলছি তুই শোন। তুই এভাবে রাগারাগি করিস না। এভাবে তুই রাগারাগি করিস না। আর তুই তোর নিজের জীবনটা শেষ করে দেওয়ার কথা একদম ভাববি না। এই কথাটা তুই কেন ভাবছিস? আরে আমাদেরকে প্ল্যান করতে হবে। ওই লোকটাকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে।" তখনই বুবলাই বলতে লাগলো, "কি বলছো?" বর্ষা তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছেন বাবা। ওই লোকটাকে সরিয়ে ফেললে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে।" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, তুই দরকার হলে মিথ্যে সুইসাইডের না অভিনয় করবি। আরে মিথ্যে সত্যি সেটা তো পরে দেখা যাবে। তবে আগে আমি একটা কথা বলে রাখি, যদি আমরা কোনো কারণে কেসে হেরে যাই, তাহলে কিন্তু আমরা ওই লোকটাকে সরিয়ে দেব। ওই লোকটার জন্য তোর মা এতটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। ওই লোকটা যদি রাস্তা থেকে সরে যায়, তাহলে আর কোনো বাধা বিপত্তি থাকবে না। বুঝতে পারছিস?" বর্ষা তখন বলতে লাগলো, "বাবা আমি আপনার সাথে একমত। হ্যাঁ, দরকার পড়লে আমরা ওই লোকটাকে এ রাস্তা থেকে সরিয়ে দেব।" তখনই চন্দ্র তার মাথায় হাত দিয়ে বলতে লাগলো, "ছি, ছি, 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 ছি আমার না ভাবতেও অবাক লাগছে। আরে আমরা কি এমন কাজ করতে ইচ্ছে করে? ওই লোকটাকে সরিয়ে দেওয়ার কথা আমরা কোনোদিন মাথায় আনতামও না। কিন্তু আমরা তো বাধ্য হয়েছি। ওই লোকটাই তো আমাদের সংসারটা তছনছ করে দিয়েছে। কত সুন্দর সংসার কি করে দিয়েছে।" আর বুবলাই তখন বলতে লাগলো, "বাবা আমি না এসব কিছু ভাবতেই পারছি না। ভাবতে পারছি না জাস্ট। আমি আমি কি করব আমি নিজে বুঝতে পারছি না। আমার মা যদি ওই লোকটার সাথে সংসার করে না, তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে।" বর্ষা তখন বলতে লাগলো, "বাবা দেখতে পাচ্ছেন আপনার ছেলে আবারও বলছে এইসব কথা।" চন্দ্র তখন বলতে লাগলো, "আমি নিষেধ করছি না। বুবলাই আমি নিষেধ করছি তো। তোকে আমি বারণ করছি তুই কোনো কিছুই করবি না। শুধু মিথ্যে একটাও তুই অভিনয় করবি। তুই সুইসাইড করেছিস। আর তারপরে দেখবি কি করি। তারপর ওই লোকটাকে আমি রাস্তা থেকে সরিয়ে দেব। কিছুতে আমরা এই কেসটাতে হেরে যেতে পারি না। ওই কেসটাতে হেরে গেলে আমাদের সব শেষ।" বর্ষা তখন বলতে লাগলো, "বাবা মা যদি এই কেসটাতে জিতে যায় তাহলে মা হয় নতুন কাকুকে এই বাড়িতে নিয়ে চলে আসবে আর না হয় এই বাড়ি থেকে চলে যাবে। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো বাড়িটাও আর থাকবে না।" তখনই চন্দ্র বলতে লাগলো, "ঠিক কথা বলেছি বৌমা। একদম ঠিক কথা।" তখন বুবলাইয়ের কাছে গিয়ে বলতে লাগলো, "বুবলাই বৌমা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমাদেরকে কিছুতে এই বাড়িটা হাতছাড়া করা যাবে না। দরকার পড়লে আমাদেরকে যা করার সবকিছু করতে হবে। তবু আমরা এই বাড়িটা হাতছাড়া করব না।" বুবলা তখন বলতে লাগলো, "বাবা সত্যি, সত্যি কি তুমি তাহলে ওই লোকটাকে সরিয়ে দেবে?" তখন চন্দ্র বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি, সত্যি আমি ওই লোকটাকে রাস্তা থেকে সরিয়ে দেব।"